আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা শোনার পর হয়তো আপনার নিজের ঘরের বন্ধ জানালার ওপাশের অন্ধকারটাকেও আপনার কাছে অন্যরকম মনে হবে। এই ঘটনাটি আমাদের কাছে আসছে তানভীর ভাইয়ের থেকে। তিনি পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। 2021 সালের এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তার সাথে ঘটে যাওয়া সেই হাড় হিম করার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের শোনাবো। চলুন সরাসরি চলে যাই তানভীর ভাইয়ের সেই ভয়ঙ্কর অতীতে। তিনি লিখেছেন, আমি তখন একটা নামি দামি ম্যাগাজিনের জন্য শ্রীমঙ্গলের লাউয়া ছাড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী আর শীতের কুয়াশাচ্ছন্ন চা বাগানের ছবি তোলার জন্য অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম। সেখানে থাকার জন্য একটা পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে শ্রীমঙ্গলের রামনগর এলাকার ভেতরের একটা বিশাল চা বাগানের মাঝে অবস্থিত পুরনো একতলা কাঠের বাংলো কেবিন বুক করি। কেবিনটা ঠিক মূল লোকালয় থেকে বেশ দূরে ছিল, একদম নির্জন জায়গায়। চারপাশে বড় বড় রেইন ট্রি গাছ আর অন্তহীন চা বাগান। কেবিনটায় আমি একাই ছিলাম। প্রথম দুদিন বেশ ভালোভাবেই কাটলো। দিনের বেলা ছবি তুলতাম আর রাতে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপে কাজ গুছিয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো ডিসেম্বর মাসের 28 তারিখে, একটা হাড় কাঁপানো ঠান্ডা রাতে। সেদিন রাত তখন আনুমানিক 1:45। শ্রীমঙ্গলের ওই গভীর চা বাগান এলাকায় তখন মারাত্মক শীত, সাথে ঘন কুয়াশাও। আমি খাটে শুয়ে শুয়ে মোবাইলে স্ক্রল করছিলাম। হঠাৎ করে মনে হলো কেবিনের কাঠের মেঝেতে কেউ একজন খুব ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ করে কেঁপে উঠল। আর শব্দটা হচ্ছিল ঘ্যাস ঘ্যাস করে। আমি ভাবলাম কোনো বন্যপ্রাণী কেবিনের নিচে ঢুকেছে, কিন্তু ঠিক তারপর মুহূর্তেই কেবিনের পেছনে জানালার কাছটায় কেউ নক করলো খটখট করে। শব্দটা খুব ধীর কিন্তু স্পষ্ট। আমি টর্চ লাইটটা হাতে নিয়ে জানালার কাছে গেলাম। কুয়াশার কারণে জানালার বাইরে 2 হাত দূরে জিনিসও দেখা যাচ্ছিল না। টর্চের আলো কুয়াশায় বাধা পেয়ে ফিরে আসছিল। আমি জোরে জিজ্ঞেস করলাম, কে ওখানে, কেউ আছেন? কিন্তু কোনো উত্তর নেই। আমি জানালাটা একটু খুলতেই বাইরের বরফ শীতল বাতাস আমার মুখে এসে লাগলো, কিন্তু বাইরে কেউ ছিল না। মনের ভুল ভেবে জানালা লক করে আমি আবারও এসে শুয়ে পড়লাম। ঠিক লাইটটা নিভিয়ে চোখ বন্ধ করার পরই আমার ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ভারী আর স্যাঁতস্যাঁতে হয়ে উঠল, এবং পচা মাংসের মতো একটা তীব্র গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল, যা সহ্য করা কঠিন ছিল। তখনই আমি আমার কানের ঠিক পাশে একটা খুব ভারী আর ভেজা নিঃশ্বাসের শব্দ শুনলাম, যেন কেউ একজন তীব্র কষ্টে বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করছে। আমি চট করে উঠে বসে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, কিন্তু আলো ফেলতেই ঘরের একটা কোণায় যা দেখলাম, আমার হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ঘরের কোণায় দেয়ালে আমার নিজের যে ছায়াটা পড়েছিল, সে ছায়া ঠিক পাশেই আরেকটি কুচকুচে কালো দীর্ঘ অবয়বের ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু ঘরে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, দেয়ালে থাকা সেই ছায়াটার হাত দুটো ছিল অস্বাভাবিক রকমের লম্বা, এবং সে হাত বাড়িয়ে আমার ছায়ার গলাটা চেপে ধরার ভঙ্গি করল। ঠিক তখনই আমি অনুভব করলাম বাস্তবেও আমার নিজের দম বন্ধ হয়ে আসছে, যেন কেউ এক
অদৃশ্য বরফ শীতল হাতে আমার গলা টিপে ধরেছে। আমি কোনো মতে ছটফট করে খাট থেকে নিচে পড়ে গেলাম এবং মেইন দরজার দিকে দৌড়ে ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলাম। সে রাতে আমার আর ওই ঘরে ঢোকার সাহস হয়নি। বারান্দার লাইটের নিচে বসে বসে কাঁপতে কাঁপতে সকাল করলাম। পরদিন সকালে আমি বাজারের এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। আমার ফ্যাকাশে মুখ আর অবসন্ন চেহারা দেখে দোকানের প্রবীণ মালিক রহমান চাচা জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে আপনার, শরীর খারাপ? আমি ওনাকে আর লুকাতে পারলাম না, কাল রাতের পুরো ঘটনা খুলে বললাম। রহিম চাচা আমার কথা শুনে কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আশেপাশে তাকিয়ে নিচু গলায় যা বললেন তা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রহমান চাচা জানালেন, আজ থেকে প্রায় 15 বছর আগে, অর্থাৎ 2006 সালের দিকে ওই কেবিনে এক বিদেশি পর্যটক এসে উঠেছিলেন। এক রাতে স্থানীয় কিছু টাকা আর ক্যামেরার লোভে ওই কেবিনে ঢোকে। টাকা পয়সা লুটের পর ডাকাতরা ওই পর্যটককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং তার লাশ কেবিনের পেছনে মেহগনি গাছের নিচে পুঁতে রেখে যায়। 4 দিন পর পুলিশ এসে তার পচা লাশ উদ্ধার করে। এরপর থেকে ওই কেবিনটা বেশিরভাগ সময়ে পরিত্যক্তই থাকতো। মাঝে মাঝে না জেনে আমার মতো কেউ এসে উঠলে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতো। রহমান চাচার কথা শুনে আমার বুঝতে আর বাকি রইল না যে আগের রাতে আমি যা দেখেছি তা ওই মৃত পর্যটকেরই অতৃপ্ত আত্মা ছিল। আমি ঠিক করলাম আজ দুপুরের মধ্যেই মালপত্র সব নিয়ে শ্রীমঙ্গলের শহরে কোনো ভালো হোটেলে চলে যাব। কিন্তু দুপুরে ঠিক হঠাৎ করেই আমার অফিসের এডিটর ফোন করে জানালেন যে লাউয়াছড়ার একটা বিশেষ নিশাচর প্রাণীর ছবি আজ রাতে তুলতে হবে, নয়তো অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। বাধ্য হয়ে অনেক ভয় বুকে চেপে আমাকে আরও একটা রাত ওই কেবিনেই থাকার সিদ্ধান্ত নিতে হলো। সেই দ্বিতীয় রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্করতম রাত। আমি ঠিক করলাম ডাইনিং রুমের মাঝখানে সব লাইট জ্বালিয়ে বসে থাকব, কোনো ঘরে যাব না। রাত যখন ঠিক 2:30 হঠাৎ করে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। কেবিনের ইমার্জেন্সি লাইটটাও জ্বলে উঠে দপ করে নেমে গেল এবং চারদিকে মুহূর্তের মধ্যেই খুটখুটে অন্ধকার বাসা বেঁধে নিল। ঠিক তখনই কেবিনের ছাদ থেকে ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল কেউ একজন লোহার শিকল টেনে পুরো ছাদে হেঁটে বেড়াচ্ছে ঝনঝন করে। আমি সোফায় বসে শক্ত হয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। হঠাৎ করেই কেবিনের মেইন দরজাটা, যা ভেতর থেকে ভালো করে লক করা ছিল, সেটা সশব্দে খুলে গেল এবং বাইরের কুয়াশা আর ছাদের আবছা আলোয় দরজার চৌকাঠে যা দেখলাম তা মনে করলে আজও আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। দরজায় দাঁড়িয়েছিল একটা দীর্ঘ অবয়ব, তার পরনে একটা বিদেশি জ্যাকেট যা রক্তে পুরো ভেজা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা। তার মুখের এক পাশটা ধারালো কিছু দিয়ে কাটা, সেখান থেকে টপ টপ করে তাজা তাজা রক্ত ঝরছিল। তার চোখ দুটো ছিল একদম জবা ফুলের মতো লাল এবং কোনো মনে ছিল না। সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার সাথে সাথে মেঝেতে রক্ত আর সেই ঘ্যাস ঘ্যাস শব্দ হচ্ছিল। আমি ভয়ে এতটাই জমে গিয়েছিলাম যে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সে যখন আমার ঠিক সামনে এসে দাঁড়ালো, তার শরীর থেকে পচা মাংসের একটা তীব্র দুর্গন্ধ আমার নাকে এলো। সে তার ওই বিভৎস রক্তমাখা হাতটা দিয়ে সরাসরি আমার গলার ওপর রাখলো। তার হাতের ছোঁয়াটা ছিল বরফের মতো ঠান্ডা। সে একটা অতি প্রাকৃতিক ভাঙা গলায় ফিস ফিস করে বলল, তুমিও কি আমার মতো এখানেই থেকে যাবে? তীব্র ভয়ে আর আতঙ্কে আমার মাথা ঘুরে গেল।
আর আমি মেঝের উপরে আচার খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। পরদিন দুপুরে রহিম চাচা আমার বাগানের ম্যানেজারকে আমাকে খুঁজতে কেবিনে আসেন। তারা এসে দেখে মেইন দরজা খোলা আর আমি ঘরের একটা কোণায় মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছি। যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে শ্রীমঙ্গলে একটা হাসপাতালে আবিষ্কার করি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমার গলার চারপাশে 4টে আঙ্গুলের গভীর কালো কালশিটে দাগ পড়ে গিয়েছিল, যা পুরোপুরি বাস্তব ছিল। আর কেবিনের মেঝেতে ছড়ানো ছিল তাজা তাজা রক্তের ফোঁটা। আমি এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। অ্যাসাইনমেন্টের মাঝপথে ফেলে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আজ প্রায় 5 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও মাঝ রাতে যদি কোনো জানালার কাছে খটখট শব্দ হয়, আমি আতঙ্কে লাফিয়ে উঠি এবং শ্রীমঙ্গলের সেই অভিশপ্ত কেবিনের সেই রক্তাক্ত মুখে আর বরফের শীতল হাতের ছোঁয়া আমি মরে গেলেও কখনোই বলতে পারবো না। তো ভাইয়া, এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।